স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি খালিদ জামিল। বিপিএল এ প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়র্স। এক পেশে ফাইনালে নজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে 63 রানের বিশাল ব্যবধানে। টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠালেও উইকেট তুলতে ব্যর্থ চট্টগ্রাম রয়্যালস। ওপেনিং জুটি থেকেই রাজশাহীর পায়ে 81 রানের জয়। সাহিবজাদা ফারহান 30 রানে ফিরলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওর 17 রানের ওপর ভর করে রাজশাহীর সংগ্রহ 174 রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম রয়্যালস। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ রয়্যালদের হয়ে সর্বোচ্চ 39 রান আসে ওপেনার মির্জা বেগের ব্যাট থেকে। ইনিংসের প্রায় 18 ওভার পর্যন্ত ব্যাট করেও চট্টগ্রাম থামে 111 রানে। রাজশাহী পায় সেই 63 রানের বিশাল জয়। ভারতে গিয়ে যাতে বাংলাদেশের ক্রিকেটার আর ক্রিকেট সংশ্লিষ্টরা নিজেদের নিরাপদ বোধ করে তার জন্য কোনো উদ্যোগই নেয়নি আয়োজক আইসিসি। এমনকি যে দেশে খেলা হচ্ছে সেই ভারতেরও কোনো সাড়া শব্দ নেই মোস্তাফিজকে দেয়া হুমকি ধামকির ব্যাপারে। একাধিক হুমকি আসার পর তাহলে কিভাবে, কোন বিবেচনায় আর কার ভরসায় ক্রিকেট দলকে ওই ভেন্যুতে বিশ্বকাপ খেলতে পাঠাবে বাংলাদেশ? রিপোর্টে বিস্তারিত। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছিলেন গণমাধ্যমকে, কিন্তু সেটা বলতে গিয়ে এই গুরুত্বপূর্ণ কথাটি অনেকের কাছেই ঠিক গুরুত্ব পায়নি। কিন্তু বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে ওই একটা কারণই যে যথেষ্ট। সেই কারণের ব্যাখ্যায় যাওয়ার আগে চলুন দেখে আসা যাক সীমানার ওপারে ঠিক কিভাবে ট্রিট করা হচ্ছে বাংলাদেশকে। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের না যাওয়া ইস্যুটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল শিবসেনা নেতা আদিত্য ঠাকরের কাছে। বৃহস্পতিবার মুম্বাইতে দেয়া ওই সাক্ষাৎকারে ঠাকরে বলেন, আরও আগেই এই সিদ্ধান্ত আসা উচিত ছিল। বাংলাদেশ আর পাকিস্তান ভারতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আর ভারতীয়রাই যদি নিজেদের ইচ্ছায় এই দুই দেশের সাথে খেলতো সেটাও ভালো কিছু হতো না। সমস্যা হলো এভাবে বাংলাদেশ মানেই সন্ত্রাসী এই ট্যাগিংয়ে সারা ভারতে চলছে খুনের মতো ঘটনাও। তার একটা পাওয়া যাচ্ছে দ্য টেলিগ্রাফ অনলাইনেও, ওই পত্রিকার শুক্রবার সকালের প্রতিবেদনটি, যেখানে বলা হয় পশ্চিমবঙ্গের এক শ্রমিককে বাংলাদেশি ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে অন্ধ্রপ্রদেশে, যার নাম মঞ্জুর আলম লস্কর। বড় ভাই তৃণমূল কংগ্রেসের নেতা হয়েও তাকে বাঁচাতে পারেননি। তদন্ত এটুকুই এগিয়েছে, মৃত্যুর কারণ ট্রেন থেকে পড়ে যাওয়া। এমন ঘটনা আরও বেশ কিছু দেখা যাচ্ছে ভারতীয় পত্রিকারই পাতা জুড়ে। আর মোস্তাফিজদের হুমকিগুলোও তো ছিল ভয়ানক। আইএনএস তাদের গত 27 ডিসেম্বরের প্রতিবেদনে লিখেছে, মহাবীর নাথের কোট, তিনি বলছিলেন মোস্তাফিজ এলে স্টেডিয়ামে ভাঙচুর হবে, পিচ তুলে ফেলা হবে উপড়ে। আর শিবসেনা বরাবরই মোস্তাফিজের ব্যাপারে সতর্ক করে এসেছে কলকাতা নাইট রাইডার্সের কো ওনার শাহরুখ খানকে। কিন্তু প্রশ্ন হলো, যারা হুমকি দিচ্ছে বা বাংলাদেশের প্রতি এই যে ঘৃণা ছড়াচ্ছে, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে টার্গেট করার মতো ফৌজদারি অপরাধ করছে খুল্লাম খুল্লা, তাদের বিরুদ্ধে কি ভারতের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? দেশের আইন কি কার্যকর করা হচ্ছে তাদের প্রতি? তেমন কিছু অন্তত এখন পর্যন্ত দেখা যায়নি, কারণ যারা বাংলাদেশি বলে টার্গেট কিলিং পর্যন্ত নিয়ে যাচ্ছে ঘটনা, তাদের বেশিরভাগই ধর্মীয় অথবা রাজনৈতিক কারণে প্রভাবশালী। আর ক্ষমতার মসনদে সেই রাজনৈতিক দলটি বসে থেকে চালাচ্ছে সরকার। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বাবা অমিত শাহ সেই রাজনৈতিক দলেরই বড় নেতা, তাই হয়তো এসব হুমকি ধামকি আইসিসির কোনো প্রতিবেদনে ধরাই পড়ছে না, বা ধরা পড়লেও সেটাকে খুব একটা আমলে আনা যাচ্ছে না। আর যারা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সিকিউরিটি থ্রেট, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই সেই সিকিউরিটি কনসার্ন বড় হয়েছে কয়েক গুণে। বাংলাদেশ বাধ্য হয়েই তাই আইসিসিকে জানিয়েছে
নিজেদের ক্রিকেটের কিছুটা ক্ষতি করে হলেও ক্রিকেটারদের চরম ক্ষতির মুখে ফেলতে পারবে না এই দেশের সরকার। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলার জন্য নিজ দেশে নিতে পারলো না ভারত। বাংলাদেশের এমন জবাব তাই মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। এই যেমন মনোজ তিওয়ারি নিজের সাফাই গাইতে গিয়ে দিয়েছেন অদ্ভুত সব যুক্তি, অথচ বিসিসিআই এর কোনো ভুলই চোখে পড়েনি তার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্য তার দুর্মর কবিতায় এই লাইন হয়তো অন্য প্রেক্ষাপটে লিখেছিলেন, কিন্তু এই মুহূর্তে এই 15টা শব্দই ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেটের আপোষহীনতা। ভাবা যায় একটা দেশের আত্মসম্মান কতটা দৃঢ় হলে বিশ্বকাপের মতো আসরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। ভারত সফর ছাড়া বিশ্বকাপ খেলা সম্ভব নয়। আইসিসির এমন মেসেজের পর বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোয় আতে যেন ঘা লেগেছে প্রতিবেশী দেশটির। আয়তনে ক্ষুদ্র বাংলাদেশের আকাশসম সাহস দেখে হকচকিয়ে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। পশ্চিমবঙ্গের এই বিধায়ক দেশটির গণমাধ্যম এএনআই কে অভিযোগের সুরে জানান, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নাকি বিসিবির নয়, ছিল বাংলাদেশ সরকারের। সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাজনৈতিক ও মন্ত্রী পর্যায়ে সম্পৃক্ততা কেবল ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাংলাদেশে রাজনীতি প্রবেশ করেছে। নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের তোলা অভিযোগের প্রেক্ষিতে কিছুটা রসিকতার সুরেই মনোজ তিওয়ারি জানান, তাহলে শেখ হাসিনা সেখানে কিভাবে আছেন? তিনি তো বাংলাদেশে বিক্ষোভের পরে ভারতে এসেছেন। ভারত সরকার তাকে ভালো নিরাপত্তা দিয়েছে এবং এখানে আশ্রয় দিয়েছে। তাই যদি কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে খেলোয়াড়রা অবশ্যই নিরাপত্তা পাবে। মনোজ তিওয়ারির মতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কটে ক্ষতিটা হবে ক্রিকেটারদের। পশ্চিমবঙ্গের এই বিধায়ক মনে করেন, বাংলাদেশি খেলোয়াড়রা সবসময় তাদের দেশের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণ করা এবং সেখানে ভালো পারফর্ম করা তাদের স্বপ্ন, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে। কিন্তু খেলোয়াড়দের এখন কিছুই করার নেই, কারণ এটা খেলোয়াড়দের হাতে ছিল না এবং আইসিসির নির্দেশ ছিল, হয় খেলো নয়তো চলে যাও। ছবিটা 2014 সালের মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ভারতের তৃতীয় ওয়ানডে। সেদিন বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মনোজ তিওয়ারি, কিন্তু আলামিনের বলে মাত্র 2 রানে আউট হয়ে ব্যর্থ হন। ঠিক একইভাবে এবার ভারতও পেয়েছিল বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ, কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে আইসিসিতে অনৈতিক প্রভাব খাটিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে। তাই ভুল যাদের পরতে পরতে মিশে আছে, তাদের কাছ থেকে মন্তব্য কিংবা উপদেশ সবই তো গুরুত্বহীন। পার্থ বণিক, একাত্তর। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ মানায় না, তবু পৃথিবীর দ্রুততম হিংস্র চিতার সামনে হরিণ কখনো দৌড় থামায় না বাঁচার আকুতি। চিৎকার করে যতক্ষণ দেহে আছে প্রাণ, ধ্বংস হয়ে যাবে দেশের ক্রিকেট, বন্ধ হয়ে যাবে রেভিনিউয়ের স্রোত। টাকার অঙ্কে সেটা মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত। ক্রিকেট মোড়লদের দাদাগিরির বিরুদ্ধে এই মহারণে কোনটা আগে, জীবিকা না জন্মভূমি না নিরাপত্তা? রিপোর্টে বিস্তারিত। জীবিকা না জন্মভূমি, নাকি বহুল আলোচিত সেই নিরাপত্তাই প্রথম? ছোট্ট এই প্রশ্নের উত্তর দেয়া যায় না সহসাই। ধরা যাক এগুলোর একটাকে বেছে নিতে বলা হলো আপনাকে। নিলেন জন্মভূমিকে, বাগিয়ে নিলেন দেশপ্রেমিকের সার্টিফিকেট। কিন্তু ভেবে দেখুন, আর্থিক আর পারিবারিক বাস্তবতায় কেউ জীবিকা বেছে নিতে চাইলে তাকে কি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো যায়? রক্তাক্ত ৭১ থেকে স্লোগান মুখর ৯০ কিংবা উত্তাল জুলাই ২৪, ইতিহাসের পরতে পরতে প্রতিবার জন্মভূমি বেছে নেয়ার সাহস দেখাতে পারেনি অনেকেই। জীবনের বাস্তবতায় জীবিকার লেজ ধরে ঝুলে পড়াই তার নিয়তি। সে বিবেকের কাঠগড়ায় অপরাধী হলে তবে তাই সই। কিন্তু দিনের পর দিন এই মেনে নেয়া আর মানিয়ে নেয়াতেই যাদের মত, তাদের কারণেই বিপ্লব স্থবির হয়। নতুন দিন আসে, তবে তাতে কোনো সূর্য থাকে না। জন্ম নেয় অন্যায় আর অপচয়। ক্রিকেটের ২২ গজে আজ যারা পার্টি পেতে জুয়ার আসর বসায়, সেই আয়োজকদের সিংহভাগ কেন ভারতীয় জানেন? কারণ ওরা আত্মবিশ্বাসী। মহাজন এখন কেন্দ্রে বসেন, রেভিনিউ শেয়ার মডেল নামের চক্রবুহের কল্যাণে দখলে তার গোটা আইসিসি। ওই মহাজনের পদধূলি মাদুলি বানিয়ে গলায় চড়ালেই ৭ খুন মাফ। মহাজন খালি টাকা চেনেন। এদিকে বাংলাদেশের মানুষের কথা ভাবুন।
মোস্তাফিজের মায়ের কথা ভাবুন, যাকে গুম করে দেয়ার হুমকি আসে খুল্লাম খুল্লা। নিজের পরিবার রেখে তিনি কিভাবে যাবেন? ওখানে তো দেশপ্রেমের ব্যাপার অতটাও ছিল না, তবু জীবিকার চেয়ে জীবন বড়। তাই দেশপ্রেমকে পাল্লায় তুলে ওজন করতে যাওয়ার আগেই তো খারিজ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের ভারতে যাওয়ার ইস্যু। কারণ উগ্রবাদীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি ভারত প্রশাসন। অথচ এমন হুমকি ধামকি আইসিসির কাছে কোনো ম্যাটার করেনি। টিনের চশমার ফাঁক গলে আইসিসি এটা দেখতে পায়নি যে প্লেয়ারকে হুমকি দেয়া হয়েছে সে আদতে লোকাল নয়, শতভাগ ইন্টারন্যাশনাল। আর হুমকিটা তাকে দেয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার বলেই। হুমকিটা দেয়া হয়েছিল বাংলাদেশকেই। কেন আমলে নিতে রাজি হলো না আইসিসি, সেটা অপার বিস্ময়ের ব্যাপার। দেশপ্রেম, রাজনীতি, পতাকা, স্লোগান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সব বাদ দিন। শুধু ভাবুন, আপনার সন্তানের বিরুদ্ধে জারি করা হয়েছে হুলিয়া। দেখা মাত্র ঘটে যেতে পারে বড় কিছু, মুহূর্তেই পণ্ড হয়ে যেতে পারে সব। জেনে বুঝে সন্তানদের সেই ভয়ের দেশে, লয়ের দেশে পাঠাবেন কি? ক্ষতিটা মেনে নিয়ে আর মানিয়ে নিতে পারতেন, কিন্তু সেই ক্ষতির দায় নিতে পারতেন কি? খালিদ জামিল, ৭১। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে সুপার 6 নিশ্চিত করেছে টাইগাররা। জিম্বাবুয়েকে হারারেতে প্রতিপক্ষের দেয়া 200 রানের টার্গেট 51 বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ টাইগার বোলারদের সামনে অবশ্য খুব একটা সুবিধা করে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। আদনিত জাম্বের 68 রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে 199 রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। সুপার 6-এ খেলার সমীকরণ নিয়ে ব্যাট করতে নামা টাইগার যুবাদের 2 ওপেনার শুরুতেই করেন 78 রানের জুটি। 30 রানে রিফাত বেগ ফিরে গেলে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ধরেন দলের হাল। জাওয়াদ আবরার 47 আর তামিম 64 রানে ফিরে গেলে শেষ দিকে কালাম সিদ্দিকী আর রিজান হোসেন সাবধানী ব্যাটিং করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। বাংলাদেশের ক্রিকেটের আধুনিক যুগে পদার্পণের নায়ক আরাফাত রহমান কোকোর স্মরণে বের হচ্ছে স্মরণিকা। সাবেক বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠকের কীর্তি যাতে হারিয়ে না যায়, তাই প্রথমবারের মতো এমন উদ্যোগ। স্মরণিকায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে যাবে ক্রীড়া ক্ষেত্রে কোকোর নীরব ভূমিকার। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রকাশিত হবে স্মরণিকাটি। এই 11তম মৃত্যুবার্ষিকীতে এসে তাকে যেন তার যে অবদান বাংলাদেশ ক্রিকেটে তথা ক্রীড়াঙ্গনে, সে লক্ষ্যেই কিন্তু আসলে এটা তার উদ্দেশ্যেই এটা নিবেদন করা হচ্ছে। এবং আপনার স্মরণিকাটার নামও যাচ্ছে প্রচ্ছদ সহ সব কিছু ক্রিকেটের মহাপ্রাণ নামে। সো আশা করি এটা জনাব আরাফাত রহমান কোকোর যে অবদান বাংলাদেশ ক্রিকেটে এবং ক্রীড়াঙ্গনে, এটা সকলের কাজ সকলেই জানতে পারবেন, বুঝতে পারবেন। না, একেবারেই কিন্তু এটা লিমিটেড না। আমরা কিন্তু এখন পর্যন্ত আপনার অধ্যায়ে আমরা প্রায় 1000 কপির মতো করছি। এটা আসলে আমাদের যারা আমরা বিভিন্ন স্পোর্টস ফেডারেশন, ক্রিকেট বোর্ড, ফুটবল সহ বিভিন্ন স্পোর্টস ফেডারেশনে অনেকগুলো কপি যাবে, জেলা ক্রীড়া সংস্থাগুলোতে যাবে এবং উপজেলা পর্যায়ে যাবে, বিভিন্ন লাইব্রেরিগুলোতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আফ্রিকান ফুটবলে বইছে আত্মবিশ্বাসের ঝড়। আফ্রিকা কাপ অফ নেশনসের মঞ্চে দাপুটে পারফরমেন্সের পুরস্কার মিলেছে ফিফার র্যাঙ্কিংয়ে। ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে মরক্কো ও সেনেগাল। দুই দলই এখন বিশ্ব ফুটবলের অভিজাত তালিকায়। এই উত্থান শুধু ট্রফির গল্প নয়, এটি শক্তির ঘোষণাপত্র। আরও জানাচ্ছেন জুবায়ের নূর। হুইসেল থেমেছে, ট্রফি উঠেছে, কিন্তু আফ্রিকার জয়যাত্রা থামেনি। বরং আফ্রিকা কাপ শেষ হতেই ফিফা র্যাঙ্কিংয়ে জ্বলে উঠল মরক্কোর লাল আর সেনেগালের সবুজ হলুদ রং। সবশেষ র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে বিশ্বে 8ম স্থানে মরক্কো। ইতিহাসে এই প্রথম টপ 8-এ আটলান্স লায়ন্স। ফাইনালে হারলেও মরক্কোর গল্পটা হারার নয়, বরং প্রতিষ্ঠার। ইউরোপ ও লাতিন শক্তিগুলোর ভিড়ে নিজেদের জায়গা পোক্ত করেছে তারা। বিশ্বকাপের পরেও আফ্রিকা কাপেও ধারাবাহিক পারফরমেন্সের প্রমাণ মরক্কো এখন আর ডার্ক হর্স নয়, তারা সত্যিকারের হেভিওয়েট। আর শিরোপার হাসি সেনেগালের মুখে। লায়ন্স অফ তেরেঙ্গা 7 ধাপ লাফিয়ে উঠে এসেছে ফিফার র্যাঙ্কিংয়ের 12 নম্বরে, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ। গত 3 আসরে দ্বিতীয় আফ্রিকা কাপ জিতে তারা দেখিয়েছে আফ্রিকার সিংহাসনে বসার দাবিটা একদম পাকা।
আফকন বদলে দিয়েছে আরো অনেক হিসাব। দুর্দান্ত লড়াইয়ে নাইজেরিয়া ও ক্যামেরুন এগিয়েছে 12 ধাপ করে। সেমিফাইনালে উঠে আত্মবিশ্বাস ফেরানো মিশর এখন 31 নম্বরে। তবে উল্টো চিত্র ইকুয়েটোরিয়াল গিনির। 10 ধাপ পড়ে গিয়ে তাদের অবস্থান এখন 107 নম্বরে। বিশ্ব ফুটবলের চূড়ায় অবশ্য কোনো ঝুঁকি নেই, স্পেন ধরে রেখেছে শীর্ষস্থান। কিন্তু র্যাঙ্কিং এর মাঝামাঝি অংশে আফ্রিকার এই উত্থান স্পষ্ট করে বলছে শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার একচেটিয়া দাপটের দিন আর নেই। 2026 বিশ্বকাপের দিকে চোখ রেখে এই র্যাঙ্কিং আফ্রিকান দলগুলোর জন্য বড় বার্তা। মরক্কোকে করতে হবে নতুন করে ছক্কষা, আর আত্মবিশ্বাসে টইটুম্বুর সেনেগাল বিশ্বমঞ্চে নামবে বুক চিতিয়ে। হতাশাজনক আফকনের পর কোচ সংকটে থাকা তিউনিসিয়াও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায়। মেক্সিকো সিটি থেকে নিউ জার্সির মেটলাইফ। বিশ্বকাপের দীর্ঘ পথে আফ্রিকার পায়ে এখন। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।